যত তিপ্রাসানো হাম্মাগু। হ্যাপি? এভরিবডি ইজ হ্যাপি? আই ডু সো। অনেকে উল্টাপাল্টা বলে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু সত্যিকারের অর্থেই আং যত তিপ্রাসানো হাম মাগু, হাম জাগু। আজকে আমরা এখানে মান্দায়, পুলিনপুর এবং মহারানীপুর তেলিয়ামুড়ার দুজন যাদেরকে আমরা 2026-এ ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য যাদেরকে প্রার্থী করেছি, একজন হচ্ছে মহারানীপুর তেলিয়ামুড়ার বিল্লু জমাতিয়া এবং মান্দায় পুলিনপুরের রাজেশ দেববর্মা। আপনারা ওনাদের বক্তব্য শুনেছেন। অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন ওনাদেরকে আগামী 12ই এপ্রিল সকাল সকাল গিয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে ভোট দেবেন, এবং এমন ভোট দেবেন যেটা একটা ইতিহাস হয়ে থাকে। এমন ইতিহাস এই দুটো কেন্দ্রে যেন মানুষ সারা জীবন মনে রাখে যে এই দুটো কেন্দ্রে এত ভোট ভারতীয় জনতা পার্টির অনুকূলে পড়েছে। আজকের এই নির্বাচনী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল এসটি মোর্চার মাননীয় সভাপতি শ্রী সমীর উড়ান মহোদয়। উনি বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন, এবং এর আগেও ত্রিপুরাকে উনি খুব ভালো করে জানেন। একজন জনজাতি গোষ্ঠীর একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, সারা ভারতবর্ষে ওনাকে জানেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। উনিও খুব কম বক্তব্য রেখেছেন যাতে আমি কিছু বলতে পারি আপনাদের জন্য। দয়া করে আপনারা উঠবেন না, একটু আমার কথাগুলো একটু শুনবেন, শুনে তারপরে যাবেন। এখানে উপস্থিত আছেন আমাদের যে পবিত্র বিধানসভার চিফ হুইপ এবং তেলিয়ামুড়া বিধানসভার সম্মানীয় বিধায়িকা, সবসময় অ্যাক্টিভ, কোনো ক্লান্তি নেই, সবসময় কাজে ব্যস্ত, আমাদের সবার আদরণীয়া শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিনয় দেববর্মা মহোদয়। আজকাল বিনয়বাবুকে দেখছি খুব উৎফুল্ল, খুব খুশি, খুব খুশি, বলে এতদিনে মনে হচ্ছে একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো বিনয়বাবু আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমাদের আরেকজন কল্যাণপুরের মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। উনি তো আমি যখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওনার প্লেটিং ফেটিং ইত্যাদি হয়েছে, তারপরও কখন উঠবে ডাক্তার বলেছে 6 মাসের আগে উঠতে পারবেন না, তারপরেও উনি সমস্ত মিটিংয়ে যেতেন। মানুষের জন্য কাজ করার সবসময় একটা তাগিদ, সবসময় এইরকমই হয়। ভারতীয় জনতা পার্টির আসলে সবাই যে জায়গার থেকেই আসুক, এটা গঙ্গা জলের মতো, গঙ্গাতে ডুব দিলে সবাই গঙ্গার মতো হয়ে যায়। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন মণ্ডল প্রেসিডেন্ট তেলিয়ামুড়ার শ্রী অচিন্ত ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের অন্যান্য যারা বিভিন্ন স্তরের যারা আমাদের কার্যকর্তারা উপস্থিত, এবং আমার ভাই, বোন, মেয়ে এবং মায়েরা যারাই এখানে উপস্থিত আছেন, আমি এখানে যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি একটু আগে খবর পেলাম যে মথার এখন মাথা নষ্ট হয়ে গেছে। মথার আর মাথা নেই ঠিক জায়গায়। আমাদের আজকে অনেক লোক আসার চেষ্টা করেছে, কিন্তু তাদের আসতে দেওয়া হয়নি। সেখানে গাড়ির মধ্যে ঢিল ইত্যাদি ছোড়া হয়েছে, শুধু তাই নয়, ফায়ারিংও করা হয়েছে বন্ধুগণ। তার ফটো আমার কাছে এসছে। আমার মনে আছে আমি যখন মেডিকেলে পড়তাম, আমার 70 দশকের কথা বলছি, বিহারের
ইলেকশন কীরকম হতো আপনারা হয়তো বা জানেন না। আমার বন্ধু বান্ধবরা माझे माझे बोलते अरे बिहार में आए हो, ये बिहार से थे हमारा उरांग जी, उनको मालूम है बहुत बढ़िया से बिहार का इलेक्शन कैसा होता था पहले। तो मेरा जो दोस्त थे ये लोग बोलते थे अरे इलेक्शन आ गया क्या, बोला हाँ हाँ इलेक्शन आ गेलो तो 10 बोरा बेच देना। 10 बोरा আমি জিজ্ঞেস করলাম 10 बोरा মানে 10 বস্তা তো কি পাঠাতে, ওই হাতিয়ার পাঠাতে, দেশি হাতিয়ার, মানে যার যত বেশি হাতিয়ারের বস্তা পাঠানো যাবে ইলেকশন তার জয়। তো এই যে একটা কালচার আমরা দেখতে পাচ্ছি এখন তিপ্রা মতো সেটা এখন শুরু করেছে। কিন্তু আজকে বিহারের কি অবস্থা দেখুন, এখন তো আর এগুলো হচ্ছে না। এবং ত্রিপুরাতেও আমি আবার বলছি আমরা হতে দেব না, হয়তোবা এখনো ভুল পথে আছে। এবং বিহারও জাতপাতের রাজনীতি ছিল, উত্তরপ্রদেশেও জাতপাতের রাজনীতি ছিল, কিন্তু আজকে আমরা কি দেখছি, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ और বিশ্বাস আর তার প্রয়াস। কিছুই তো নেই, মাল মশলা তো পেটে কিছুই নেই, কি আছে খালি থামসা থামসা থামসা, সাম্প্রদায়িক সুশ্রী, আর কিচ্ছু নেই, আর কোনো কিছু নেই। এটাই পুঁজি করে ভাবছে আগামী দিন এডিসি দখল করবে, মুখ্যমন্ত্রী হয়ে যাবে, সারাক্ষণ ধরে এই চিন্তায় আছে এবং বিভিন্ন স্বপ্ন দেখছেন। এবং যখন দেখছে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। এখানে যে আমার ছোট ছোট মেয়েরা আছেন, বোনেরা আছেন, এদেরকে যদি আমরা মনে করি তারা দুর্বল, তাহলে মূর্খের স্বর্গে বাস করতে যখন তাদের আওয়াজ বেরোবে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে, তখন পালিয়েও টের পাবে না বন্ধুগণ। আমি এতটুকু আমি বলতে পারি, মানুষ চায় এখানে শান্তি। বহু কষ্টে ত্রিপুরার মধ্যে এবং নর্থ ইস্টার্ন জোনে মাননীয় প্রধানমন্ত্রীজি শান্তি এনেছেন। এখানে কমিউনিস্টদের সময় টেররিজম শুরু হয়েছিল, টেররিস্ট শুরু হয়েছিল, যাদের ওরা তৈরি করেছে তারা এই ধরনের সমস্যা সৃষ্টি করেছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করেছে। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর তাদেরকে মূল স্রোতে ফেরার যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার সেটা করেছে। আজকে এনএলএফটি বলুন, এটিটিএফই বলুন, তাদেরকে আজকে একটা মূল স্রোতে নিয়ে এসছে। এই রাজনীতি চলবে না এবং তাদেরকে দিয়ে এই গণতন্ত্রের যে টুটি টিপে ধরে এতদিন ধরে এই 35 বছর রাজত্ব করেছে। 5 বছর মাঝখানে মানুষ চেয়েছিল যে অশান্তির থেকে বাঁচি আমরা। আজকে আগরতলা থেকে সাবরুম যদি যেতে হয় 12 ঘন্টা 14 ঘন্টা এসকর্ট ছাড়া যেত না, কোথাও কিডন্যাপ করে নিয়ে যেত, কোথাও মেরে ফেলতো। এইসব তো আমরা দেখেছি, দাঙ্গা, 80-র দাঙ্গা আমরা সবাই ভুলে যাইনি। হাজার হাজার লোক, জাতি জনজাতি তাদের খুন হয়েছে সেখানে। আপনারা কি চান যে এই যুগটা আবার এখানে আসুক? আমাদের সরকার আসার পর আজকে আমরা একটা জায়গায় আমরা আপনি বলতে পারবেন না কোথাও আমরা এই ধরনের কাজ করেছি। ভেবেছে এই ধরনের যে কর্মপন্থা অবলম্বন করে মানুষকে ভয় দেখিয়ে এই যে 12 তারিখ যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনের মধ্যে জবরদস্তি ইলেকশন করিয়ে তাদের অনুকূলে নিয়ে আসবে। বন্ধুগণ, আমি এতটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টির যে সরকার তার যে হেড, উনার নাম কি? যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর উনার সাথে কে আছেন? আমাদের গৃহমন্ত্রীজি, যশস্বী গৃহমন্ত্রীজি অমিত শাহজি। নকশাল শেষ। কি নকশালিজম ছিল, কি নকশালিজম! সমস্ত আজকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং সেই আমাদের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে সমস্ত জায়গা, বিস্তীর্ণ এলাকায় এই ধরনের উগ্রপন্থীর ব্যবস্থা ছিল। আর সেখানেই টিকতে পারেনি। আর এখানে ওই 2-4টে গুলির খোল আওয়াজ করে থাকতে পারবে? যখন অ্যাকশন শুরু হবে, আর নিউটনসের থার্ড লটা আবার মনে করিয়ে দিচ্ছি ওনাদেরকে, আবার মনে করিয়ে দিচ্ছি আমি, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।
যখন শুরু হবে তখন কিন্তু মানে পালিয়ে যাওয়ার ব্যবস্থা জায়গাও পাবেন না আপনারা বন্ধুগণ। এই ছোট ছোট ছেলে মেয়েদের একটা এই থামসা করে তাদের ব্রেইন ওয়াশ করে, আর এই যে 5টা বছর ওনারা সুযোগ পেয়েছেন, এই 5 বছর একটা কাজ দেখাক, একটা কাজ ওরা দেখাক 5 বছরে কি করেছে। খালি লুটপাট, ভ্রষ্টাচার, এবং যেখানে ভ্রষ্টাচার হয়েছে, ভ্রষ্টাচার সেই জায়গার মধ্যে ভ্রষ্টাচার হওয়ার কারণে ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় পৌঁছে গেছেন, এবং ভ্রষ্টাচার শেষ করে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। আজকে দিল্লির কথাই বলুন, 27 বছর পর আজকে দিল্লিতে সবাই বলছে অসম্ভব, অসম্ভব হবে না, সেই দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গঠন হয়েছে। উড়িষ্যা পট্টনায়কজির ফ্যামিলির তারাই থাকবে। আজকে উড়িষ্যার মধ্যে ভারতীয় জনতা পার্টি চলে এসছে। গঙ্গার জল উপর থেকে আস্তে আস্তে কোথায় আসছে? আজকে ওয়েস্ট বেঙ্গলে আসছে। এবার বেঙ্গলে আপনারা দেখবেন এ টিএমসিও থাকবে না বন্ধুগণ, কারণ আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন আমি 10 দিন আমি এই ওয়েস্ট বেঙ্গলে আমি বসে থাকবো। মাথা খারাপ হয়ে গেছে। এই এসআইআর শুরু হওয়ার পর থেকে এখানেও কিন্তু মাথা গরম। কখন গান করে, গানের সুরবিহীন গান, কখনো কি বলছেন কথার বুঝাই যায় না। কালা কাপড় চড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যান, আর ওখানে টিএমসি আর এখানে হচ্ছে টিএমপি। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে টিএমসি আর এখানে হচ্ছে টিএমপি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর এখানে তিপ্রামথা পার্টি। অদ্ভুত, খুব সুন্দর মিল আছে কিন্তু এখন, এবং কোনো আইন মানতে চায় না। হঠাৎ কথা নাই, বার্তা নাই। বিসি ইলেকশন হয় না, হয় না, হয় না। আরে তোমাদের জন্য বিসি হয়নি। 123টা আসন তোমরা কথা নাই, বার্তা নাই, আপনারা নোটিফিকেশন জারি করে আপনারা অলরেডি গ্যাজেট নোটিফিকেশন দিয়ে দিয়েছেন। কি করে সম্ভব? আমাদের সরকার থেকে বললাম এভাবে হয় না, আপনারা 123টা কি করে করলেন? কিন্তু কোনো আইনই মানতে চায় না, এবং মানুষকে বোকা বানানোর জন্য সুপ্রিম কোর্টের গিয়ে বললেন যে বিসি ইলেকশন আগে করাতে হবে। ভেবেছিল বিসি ইলেকশন সুপ্রিম কোর্ট থেকে পারমিশন পেয়ে এখানে বলবেন দেখবেন আমি বিসি ইলেকশন মে লায়া হুঁ। কিন্তু আসল প্রকৃত অর্থ কি? আমাদেরকে যখন নোটিশ করা হলো, আমরা যখন সব সিরিয়ালি বললাম যে বিসি করতে আমরা সবসময় রাজি, আমাদের এই কারণে বিসি সম্ভব হয়নি, তখন করোনা ছিল। করোনার সময় কোনোদিন সম্ভব হবে না। তারপর হাইকোর্ট থেকেই বলল, কেউ কেস করেছিল, বললে যারা এখানে মিজোরাম থেকে ব্রু রিয়াং শরণার্থীরা এসছে তাদেরকে নাম উঠাতে হবে। তো এটা কি কালকে বললে কালকে উঠানো যাবে? তার জন্য সময় লাগবে না? তো এই প্রসেসে আজকে ব্রু রিয়াং শরণার্থীদের আমরা ভোটাধিকার আমাদের কমিটমেন্ট ছিল, সেটা আমরা করেছি। তারপর কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে 123 জনের বিসি তারা ঘোষণা করে দিল। যখন সেখানে গেল, এছাড়াও একবার টাউনশিপ বানাবে, কি বানাবে, একবার এক এক রকম কথা বলে। আরে টাউনশিপ যদি করতে হয় তাহলে আগের থেকেই তার আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে। বিসি যদি করতে হয় এই যে 123, তাহলে বিসির যারা ওখানে যারা গ্রাম সভা করে সেখান থেকে নিতে হয়। বিসি নেই, 2021-এ বিসি তো শেষ হয়ে গেছে। তাহলে আপনারা কি করে করলেন? যখন সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে যাওয়ার পর উনাদের যে অ্যাডভোকেট বলে তাড়াতাড়ি গিয়ে এটা যদি সুপ্রিম কোর্টে এটাকে অ্যাকসেপ্ট করতে হয়, তাড়াতাড়ি এই যে 123টা আপনারা করেছেন তাকে উইথড্র করুন। তড়িঘড়ি করে 123টা উইথড্র করল। এই তো অবস্থা। তারপর সুপ্রিম কোর্টে কি বললেন? আমরা বললাম যে আমরা যেহেতু আমরা এইবারের 2026-এ অন টাইম আমরা ঠিক সময়ে আমরা এই ডিসি ইলেকশন করতে চাই, তাহলে একসাথে আমরা কি করে করব? তখন সুপ্রিম কোর্ট থেকে বললেন যে যদি একসাথে করা যায় তাহলে ইফ পসিবল তাহলে আপনারা আপনাদের এফিডেভিট দিয়ে জানান। আমরা কি দেখলাম? আমরা বললাম যে যদি বিসি আর এডিসি একসাথে হয়
একটা পোলিং স্টেশন এখানে পড়বে আর আরেকটা পড়বে আরেক জায়গায় বিসির, একসাথে কোনোদিন সম্ভব না। তারপর আমরা বললাম যদি আপনারা সময় দিন সুপ্রিম কোর্টকে, তাহলে দুটো একসাথে করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের খানিকটা সময় দিতে হবে 4-5 মাস পর। কিন্তু বন্ধুগণ 4-5 মাস যদি হয়ে যায়, উনাদের এপ্রিলের 18 তারিখ থেকে গচ্ছন্তি, এরপর তো আমাদের এখানে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর বসবে। আমরা বললাম যে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নাই। তারপর সুপ্রিম কোর্ট থেকে বললেন যে ঠিক আছে আপনারা করুন, কিন্তু আপনারা মনসুনের আগে আপনারা বিসি ইলেকশনটা করবেন। তো বিসি ইলেকশন আমাদের এখানে মনসুন অলরেডি শুরু হয়ে যায়, ওখানে অন্যান্য জায়গায় জুন জুলাই আগস্টে হয়। তো এটা বলতে হলো যে আমরা প্রথমে বলেছিলাম যে মনসুনের পরে সেপ্টেম্বরে, তারপর বলে যে ঠিক আছে জুন জুলাইয়ে আপনারা দেখবেন, যদি বৃষ্টিপাতের আবহাওয়া দপ্তরের কাগজপত্র নিয়ে আমরা দেখালাম, দেখানোর পর তখন বলল সেটা আবার রিভিউ করব। এখান থেকে বেরিয়ে বলছে জিত গেয়া ইতনা মানে মানুষকে কিভাবে টুপি পরানো যায়। সত্যি এটা কিন্তু একটা কলা, ভেরি গুড, মানে ভেরি গুড কলা। এতে আমি মাঝে মাঝে মানে ইচ্ছে হয় এটাও জানার দরকার কিনা, পলিটিক্স আমার জানা নেই, অন্তত আমার তো ইচ্ছে নেই, তবে এটাও কিন্তু একটা পলিটিক্স মনে হয়। মানুষকে কিভাবে বিভ্রান্তি করা যায়, মিথ্যা কথা কিভাবে বলা যায়, একটা মিথ্যা বারবার বলে। এই গোয়েবেলস সাহেব যে আছেন হিটলারের যিনি প্রচার সচিব, তার মাধ্যমে সিপিএম থেকে শিখে এসছে একই কায়দা। এখন আপনারা বলতে পারেন এই যে সংগঠনের নাম আমরা কোনো দিন শুনিনি, হঠাৎ করে এই সংগঠন কোথার থেকে আবির্ভাব হলো। 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। 2014-তে দায়িত্ব নেওয়ার পর আপনারা দেখেছেন এই 2014-র আগে এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে গলা ফেলে রাখতো। এখানে পার্লামেন্টে আঘাত করেছে, মুম্বাইয়ে টেররিস্টরা আঘাত করতো, নর্থ ইস্টার্ন জোনে কখন যে বোম পড়বে কোথায় যাব এমন একটা অবস্থা করেছিল। দেশের মধ্যে পুনার মধ্যে বোম ব্লাস্ট, দিল্লিতে বোম ব্লাস্ট, চারিদিকে এমন অবস্থা। আমরা ভাবতাম এই দেশ টিকবে কি টিকবে না। ভগবানের ঈশ্বরের অশেষ কৃপা যে শেষ পর্যন্ত এক নরেন্দ্র চিকাগোতে ভারতবর্ষ সম্পর্কে চিনিয়েছেন, আর এক নরেন্দ্র এসে আবার ভারতকে হাতে নিয়েছে। উই আর ইন সেফ হ্যান্ড। আজকে সেই কারণে আজকে দেশকে কোন জায়গায় নিয়ে গেছেন। आगे की हो तो मैं निंदा करता हूं, ये जो काम किया है मैं निंदा करता हूं। यूपीए गवर्नमेंटेर समय আপনারা সবাই শুনেছেন। আর মোদি জি এসে বলছেন কি मैं छोड़ूंगा नहीं, मैं छोड़ूंगा नहीं। কি করেছেন উনি, যখন যখন যে জায়গায় হয়েছে সেখানেই সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার কি করেছেন অপারেশন সিন্দুর। যখন পাটনার সেই গান্ধী ময়দান থেকে উনি বলেছেন मैं चुन चुन कर बदला लूंगा, एक को भी नहीं छोड़ूंगा। আমরা খালি ভাবছিলাম এই যে বিশ্বাস, এত বিশ্বাস আমাদের আছে যে মোদিজি ছাড়বে না কাউকে, কারণ উনি অলরেডি টেস্ট করে দিয়েছেন, টেস্টেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের নিরীহ যে 26 জন নিরীহ পর্যটককে গুলি করে মেরেছে, 26 জনের বদলা 26 মিনিটে 100 কিলোমিটার ভিতরে ঢুকে 8 থেকে 9টা যে টেররিস্টের যে আস্তানা সেগুলোকে গুড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে নরেন্দ্র মোদী। এইরকম একটা আমরা সেফ হ্যান্ডের মধ্যে আমরা এই সরকার, আজকে ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের সারা ভারতবর্ষের মধ্যে না সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পার্টির আজকে আমরা মেম্বার। এখানে অনেক লোক এখন যেখানেই যায় সব জায়গায় ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসতে চাইছে, যেখানে যাই। আজকে আমি এক জায়গায় গেছি, প্রচুর লোক সেখানে জয়েন করেছে। গায়ের জোর দিয়ে আর এই গুলি চালিয়ে আর মস্তানি করে গুন্ডামি করে ওইগুলো মানুষ তাকে মান্যতা দেন। আমাদের মাননীয় মন্ত্রী উনার বাড়িতে আক্রমণ করেছেন, উনাকে মেরে ফেলবার জন্য ট্রাই করেছেন। আমাদের এক ক্যান্ডিডেট তার মাথা ফাটিয়ে দিয়েছে, হেড ইঞ্জুরি, গত পরশুদিন। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত কি বলছেন, আমাদের এরকম একটা অবস্থা ছিল যে আমাদের ছাড়া জনজাতিদের আমাদের ছাড়া কেউ চলতে পারবে না। যখন ডিসিশন হলো
যে না 28-28 ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে, মাথার মাথা গেছে খারাপ হয়ে। এর জন্য এইসব কাজ করছে বন্ধুগণ। আজকে আপনারা বলুন, আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, দেশের জন্য আগে চিন্তা করে, তারপর পার্টির জন্য চিন্তা করে, তারপর নিজে। আর অন্যান্য পার্টি উল্টো, আগে নিজের জন্য চিন্তা, তারপর তো অন্য বাদী সব বাদ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন 28টা আমরা প্রতিদ্বন্দ্বী, আপনারা খুশি? আরে খুশি কিনা আপনারা? ভারতীয় জনতা পার্টির 28টাতে যে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা খুশি তো? আরে আপনারা খুশি না হলে আমরা খুশি হতে পারবো না। হাসলে চলবে না, বলতে হবে। খুশি তো? শিওর? জিত কনফার্ম? বাস, এই যে বদলা, আমাদের যে লোকের উপর আক্রমণ করছে, গুন্ডাবাজি করছে, বাইরের থেকে পিস্তল আমদানি করছে, একদিকে শান্তির কথা বলে, আবার পরের দিনে অশান্তির বাতাবরণ। মানুষ সব বুঝে কখন কি বলে, কথার সাথে কাজের মিল নেই, অদ্ভুত এক সিচুয়েশন চলছে। আর আমি নিশ্চিত যে আগামী দিন এই মথা ওইকারি দাঁতি দাঁতি ফাইদি 12 তারিখ পরে মথা তংগ্রাক আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই মথাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে হিটলার কিন্তু এতদিনও বেঁচে থাকতো। এবং হিটলার যেভাবে হিটলারের মতো বড় পালোয়ান তো আর কেউ ছিল না। হিটলারও শেষ। এবং আপনারা জানেন কিভাবে মারা গেছেন। আর হিটলার যত লোক মানুষকে মেরেছে, তার থেকে বেশি মেরেছে এই কমিউনিস্টদের স্টেলিন বাবু। স্টেলিন তো আরো 10 ডিগ্রি উপরে ছিলেন। এই কমিউনিস্টদের আমরা দেখে নিয়েছি, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস। এবং আমি যেখানে যাই, এই খোয়াই, এখানে মাননীয় আমাদের বিধায়ক আছেন এখানে, উনার ওখানে গিয়েছিলাম, চোখ দিয়ে জল পড়ছিল। সেখানে কত লোককে সেখানে খুন করা হয়েছে। আমি কিছুদিন আগে সাউথে গেছি, সেখানে সবাই বলছে 69 জন লোক সেখানে খুন হয়েছে এদের সময়, উনাদের সময়, উনাদের মন্ত্রী সেখানে তাদের খুন হয়েছে। আমাদের একজন জনজাতি একজন অফিসার, তার অফিসের মধ্যে সুখরাম দেববর্মা খুন হতে হয়েছে। এগুলো আপনারা জবাব চাইবেন না? আপনারা তখন তো রাও সাধ্য ছিল না। আমরা চাই ওই গুড়াই চড়ে, হাতি চড়ে, রথে চড়ে ওই রকম নেতার আমাদের দরকার নেই। আমাদের দরকার কিরকম নেতা? আমাদের যে আগের যে ইস্টের যে আমাদের যিনি আমাদের এমপি সাহেব ছিলেন, রেবতী ত্রিপুরা, উনি কে? উনি জুম সম্প্রদায়, জুমের কাজ করতেন। আমরা জুমের সাধারণ মানুষ থেকে এইরকম নেতা আমরা চাই জনজাতিদের জন্য। আমাদের ওই গাড়ি, রথ, ঘোড়া চড়ে এই নেতার দরকার নেই। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি চাইওয়ালা, আজকে চায় বিক্রি করে আজকে দেশকে চালাচ্ছে। কারণ উনি গরিবদের কথা বুঝতে পারেন। আপনারা এতদিন ধরে 5 বছর এডিসি আপনারা চালিয়েছেন। আমাকে একটা কথা বলুন, কোন জায়গায় আপনারা কোন কাজটা করেছেন? 30 কোটি টাকা আমরা দিলাম হাসপাতালের জন্য, তারপরে আরো 10 কোটি টাকা দেওয়া হয়েছে। হাসপাতালের কি অবস্থা আপনি দেখুন। এরপরও বিভিন্ন যেসব আপনার প্রজেক্ট আছে, সেখানে আমি আবার 30 কোটি টাকা দিলাম, কোনো খবর নাই। লুট। এবং সেখানে যিনি সিও ছিলেন, আমার এই সরকারেরই একজন নমিনেটেড আইএস ছিলেন, উনার সময় সমস্ত কেলেঙ্কারিগুলো হয়েছে। উনাকে কি হয়েছে? একটা প্রাইজ দিয়েছে, উনাকে একটা টিকিট দিয়েছে। এবার বন্ধুগণ, আমি আবার আপনাদের সামনে বলতে চাই, আমাদের সরকার তো হবে ট্রিপল ইঞ্জিনের সরকার হতে যাচ্ছে। এবং যদি প্রমাণ হয়, কাউকে ছাড়া হবে না বন্ধুগণ। আমি মিথ্যে কথা কখনো বলি না, এবং আমি সেটা করে দেখাবো। কারণ এই জনজাতিদের উন্নয়নের টাকা আমোদ প্রমোদের জন্য নয়, বিদেশ ভ্রমণের জন্য নয়, মিথ্যা কথা বলার জন্য নয়, মানুষের কাজের জন্য। আর বলছে টাকা দেই না, টাকা দেয় না, ঠকায়। 2024-25 অর্থ বছর আমরা কত টাকা দিয়েছি? কমিটেড এক্সপেন্ডিচারে আমরা কত দিয়েছি? আমাদের এই কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা 39.06% আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা দিয়েছি বন্ধুগণ।
শুধু তাই নয়, 25-26 অর্থ বছরে এবার 40%-এর উপরে আমাদের বাজেটের সেখানে জনজাতি অধ্যুষিত এলাকা যাবে। বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা নিয়েছি এই ট্রাস্টের মাধ্যমে। শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা সেটা খরচ হচ্ছে। এবং আজকে এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা নিয়েছি শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করার জন্য। আজকে জাইকা প্রজেক্ট বলুন, আজকে ইন্দো জার্মান প্রজেক্ট বলুন, সব জায়গায় শুধু জনজাতি অধ্যুষিত এলাকায়। কিন্তু করবেন কি করে? কারণ এখানে তো অবস্ট্রাকশন, কাজ করতে দেয় না, খালি কিভাবে ঠকাই ঠকাই বলছেন, আর নিজেরাই আমাদের জনজাতি ভাই বোনদের তাদের ঠকায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর জনজাতিদের সম্মান কিভাবে দিতে হয় কথায় নয়, আমরা অ্যাকশন ইজ বেটার দেন কিওর, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, কথায় নয় কাজে প্রকাশ করছে। এই দ্রৌপদী মুর্মুজি, মাননীয় দ্রৌপদী মুর্মুজিকে আজকে একজন মহিলা এবং উড়িষ্যার অজগায়ের একজন এসটি সম্প্রদায়ের, উনাকে আজকে কি করেছেন? আজকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন। আমাদের ত্রিপুরার মহারাজার ফ্যামিলির একজন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনাকে কি করেছেন? একটা ছোট রাজ্য থেকে আজকে ত্রিপুরাতে কোনো দিন হয়নি কোনো রাজ্যপাল, আজকে তেলেঙ্গানার মতো জায়গায় উনাকে রাজ্যপাল বানিয়েছেন। আর এখন তো আবার প্রমোশনও পেয়েছেন, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। বন্ধুগণ, তাহলে এগুলোর কিন্তু একবারও আপনি দেখবেন না উনাকে উনাদের তরফ থেকে কনগ্রেচুলেশনও জানান না। রিজনটা কি? কারণটা কি? কারণ উনি বিজেপি বলেন দেখে, উনি বিজেপি বলেন করেন দেখে এর জন্য। কিন্তু এখানে বিজেপির কি আছে? আজকে আমাদের 2018-তে আমাদের সরকার এসছে, 2019 থেকে 26-এর মধ্যে আমরা 8 জন যারা জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা যারা বিশেষ কাজ করেছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে পদ্মশ্রী উপাধি দিয়েছেন, এটা বলবেন না? আজকে আমাদের টিপিএসসির 3টা ওখানে মেম্বার আছে, 3টার মধ্যে আজকে চেয়ারম্যান একজন জনজাতি আমরা বানিয়েছি, আরেকজন মেম্বার একটা জনজাতি মহিলা। আমরা এই যে ত্রিপুরা গভর্নমেন্ট আছে 12 জনের, সেই 12 জন মধ্যে ত্রিপুরার ইতিহাসে হয়েছে কি না আমার জানা নেই, 5 জন আজকে সেখানে জনজাতি আজকে মিনিস্টার হয়েছে। কত পার্সেন্ট হলো? আজকে বলছে আমরা কিছুই কাজ করছি না, টাকা দিলে টাকা থাকে না, সম্মান দিলে সম্মান নিতে চায় না। এবং এই 2018-তে আমরা যখন সরকার গঠন করলাম, আপনারা খেয়াল করেছেন ওনারা তো কমিউনিস্টরা তো ষষ্ঠ কি অষ্টম বামফ্রন্ট সরকার বানাবে খুব বলছিল, কিন্তু হতে পারেনি। বন্ধুগণ, বুঝতেই পারিনি যে পৃষ্ঠা প্রমুখরা একটা সরকারকে মানে পাল্টে দাও, আমরা বলছিলাম না পাল্টাও, এই পাল্টাওয়ার আওয়াজে ওরা সরে গেল। এখন সমস্যাটা কি হয়েছে? তাদের যে এত লাল যে টুপি, লাল শার্ট প্যান্ট পরে বেরোতো, এখন দিকে খুঁজে পাওয়া যায় না কাউকে। তাহলে ওরা গেল কোথায়? মোথার তো নামই নেই, নামগন্ধ নেই, সব গিয়ে এই যে লাল, এই মোথার ভিতর ঢুকে এখন লাল মোতা হয়েছে বন্ধুগণ। এবং তার প্রমাণ 2021-এ যখন এডিসির ইলেকশন হলো, যখন এই নির্বাচন তো সন্ত্রাস করলো, আমরা যখন গেলাম বিভিন্ন আমাদের যে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে অফিসগুলো ছিল বিভিন্ন জায়গায় বাড়িঘর, সেখানে গিয়ে আমরা কি দেখলাম? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি মাটিতে ফেলে রেখেছে, ভেঙে দিয়েছে, আমরা সেগুলো তুলেছি। তাহলে আপনারা ভুল করছেন, যার আদর্শ নিয়ে আপনারা বড় বড় কথা বলেন, তাহলে ওই লোকগুলো যদি আপনাদেরই হয়, তাহলে মহারাজা বীর বিক্রম কিশোরের মাণিক্য বাহাদুরের ফটো কি করে ভেঙে ফেলে? তাহলে এতেই প্রমাণ হয় ওই যে লাল মাথা ঢুকেছে, এখনো ওই মাথার জুড়ে ওই আজকে পিস্তল গুলি বের করছে। না জানি আগামী দিন কামান টামান আনবেন কিনা আমি জানি না। আর মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এত স্ট্রং ম্যান, যদি S-400 দিয়ে পাকিস্তানকে জব্দ করতে পারে, আর এগুলো যত বের করবেন আপনাদের সর্বনাশ আপনারা কিন্তু নিজেরাই আপনারা আনছেন। গণতন্ত্রে এইগুলোর কোনো স্থান নেই। আপনি কথার মাধ্যমে মানুষের আপনার বক্তব্য রাখবেন, আপনার যুক্তি দিয়ে আপনার কথা রাখবেন। এটা কি অবস্থা? রাস্তা বন্ধ করে দেওয়া, কোনো মিনিস্টার গেলে আগের থেকে ওখানে জল নেই, পানি নেই, আরে জল নেই। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি গত
যে মন কি বাত অনুষ্ঠানে উনি কি বললেন, জম্পুই হিলের মধ্যে আজকে ত্রিপুরা সরকারকে এত উচ্চ গ্রামে উঠিয়েছে, বলছে জল আজকে জম্পুই হিলে ত্রিপুরা সরকার পৌঁছিয়েছে। বন্ধুগণ, আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে এই যে ছড়ার জল এবং যে স্প্রিংয়ের জল সেটাকে পরিশোধিত করে পাম্পের মাধ্যমে আমরা উপরে উঠিয়েছি এবং সেই জল মানুষের পাইপের মাধ্যমে ঘরে ঘরে যাচ্ছে। এবং বহু এডিসি এলাকা আছে 100% স্যাচুরেশন, অনেক জায়গায় 90%, অনেক জায়গায় 80%। এইরকম আস্তে আস্তে করে, আমি বলছি না সব হয়ে গেছে, গড়ে 85% আমরা জানি জলই জীবন। এবং দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যে তীক্ষ্ণ নজর, সেটা উনি আজকে বলেছেন। সেটা শুধু তাই নয়, রিয়াং শরণার্থী উনার বাড়ির মধ্যে দুবার বলেছেন তাদের বাড়ির মধ্যে ছেলে মেয়েরা পড়াশোনা করছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে মুফত বিজলি যোজনা সেটাও ত্রিপুরাতে সাকসেস হচ্ছে। আজকে ত্রিপুরাতে আমরা ঠিকভাবে কাজ করছি বলেই বিভিন্ন প্যারামিটারে আজকে ত্রিপুরার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো সারা ভারতবর্ষের মধ্যে আজকে সেই স্থান পেয়েছে। বন্ধুগণ, আজকে নীতি আয়োগ আমাদের ত্রিপুরাকে কি বলছে, ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। এটা কি এমনিতেই হয়েছে? আজকে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আজকে আমরা থার্ড পজিশনে, নিচের দিক থেকে থার্ড পজিশন। এটা শূন্যত আসার জন্য আমরা ট্রাই করছি। আজকে এখানে আইন শৃঙ্খলা এত ভালো থাকাতে, কিন্তু আপনার খুশিতে আমি দুঃখী। অনেকে নানা রকম চেষ্টা করছে, অনেক আগে বলছে রাং নেই রাং নেই। এখন রাংটা ওনাদের কোত্থেকে আসে আমি জিজ্ঞেস করতে চাই ওনাদের। আমাদের কাছে তো খবর আছে কোথার থেকে আপনি রাংটা পান, আপনারা কোথার থেকে পান। তো আপনাদের কাছে সব আছে, কিন্তু এমন একটা অভ্যাস দেখান বা এইভাবে প্রকাশ করেন যে ওনাদের কাছে পয়সা আছে, আমাদের কাছে পয়সা নেই। আজকে দেখলাম যে একটা নাম্বার দিয়েছে, এগুলো শুধু ভাওতাবাজির আর কিচ্ছু না, শুধু ভাওতাবাজির। এই নামের মধ্যে সমস্ত টাকাগুলো ঢুকাবে এবং ঢুকিয়ে এটাকে হোয়াইট করার চিন্তা ভাবনা, আর কিচ্ছু না। বন্ধুগণ, একের পর এক, কারণ যাওয়ার শেষ দিন চলে এসছে, এর জন্য এই কাজটা করছে। আজকে আমাদের সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের জনজাতি ভাই বোনেরা যায় অফিসে, বুঝতে পারে না কোন টেবিলে যাবে। আমরা এর জন্য সমস্ত সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে টিসিএস মর্যাদাপূর্ণ একজন অফিসার নিয়োগ করেছি, যাতে সেন্ট্রাল স্কিম এবং স্টেটের স্কিমগুলো যেন তারা শুধু খালি দেখবে, অন্য জায়গায় যাতে অন্য কাজ না করে, সেই কাজটা আমরা করেছি। বন্ধুগণ, আমরা সমাজপতিদের কথা যদি বলি, সমাজের জন্য যারা কাজ করে, আমাদের সরকার আসার পর তাদের 2000 টাকা করে আমরা দিয়েছি। 2000 টাকা দেওয়ার পরে এইবার আমরা ঠিক করলাম না, ওরা সমাজের জন্য যেহেতু কাজ করে, সাম্মানিক দেব, তাদের 5000 টাকা করবো। 19টি জনজাতি গোষ্ঠী আছে, সেখানে 5000 টাকা করে আমরা দিয়েছি। ক্যাপিং ছিল আগে, আমি ক্যাপিংগুলো উঠিয়ে দিলাম। অনেকে চাকরি করলে পেত না বা পেনশনার হলে পেত না, আমরা সেটা উঠিয়ে আজকে এই 19টি জনজাতি গোষ্ঠী তাদের দেওয়ার ব্যবস্থা করেছি। আগে 13টার মতো দেওয়া হতো ক্যাপিংয়ের পরেও। আমি বললাম না, কেউ যে কোনো নামেই হোক, সে রায়ও হতে পারে, চৌধুরীও হতে পারে, তাদেরকে তো দেবই। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম, আর কতজন আছেন এখানে, আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, যে ত্রিপুরাতে কত জনজাতি গোষ্ঠী আছে, প্রায় 40+ জনজাতি গোষ্ঠী। আমি ডিএমদেরকে নির্দেশ দিয়েছি আমাদের চিফ সেক্রেটারির মাধ্যমে, যে তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে আমরা 5000 টাকা করে দেব। আমরা সম্মান। আর এডিসি যদি আমরা গঠন, আমি তো নিশ্চিত এডিসি গঠন হতে যাচ্ছে। এবং যে কথাটা আমি বলার চেষ্টা করেছি, যে আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার, সেটা আগামী দিন ট্রিপল ইঞ্জিনের সরকার হতে যাচ্ছে। আর ট্রিপল ইঞ্জিনের সরকার যে স্পিডে ট্রেন যাচ্ছে, এই স্পিডে ওই আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে যখন 100 বছর আমাদের স্বাধীনতা পূর্ণ হবে 2047-এ, আমাদের ট্রেন স্পিডে যাবে। আমি এখনো বলবো আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, ভাই বোনদের, যারা মথা করছেন, যারা সিপিএম করছেন, যারা কংগ্রেস করছেন, এখনো সময় আছে, দরজা খোলা আছে ট্রেনের, তাড়াতাড়ি ভিতরে ঢুকুন, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। আর আমাদের ট্রেন ওই ডেস্টিনেশনে পৌঁছে যাবে। বন্ধুগণ, এখনো সময় আছে। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। আপনারা জানেন এবার এত বড় একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সারা পৃথিবীর বিশিষ্ট জনেরা এসেছেন, আমিও সেখানে গিয়েছিলাম। কথা নাই বার্তা নাই, জামা প্যান্ট খুলে সেখানে গিয়ে উপস্থিত। আরে, এবং এর জন্য রাহুলজি খুব খুশি।
ওনাদেরকে এনকারেজ করছেন, আর দেশের যে নাম সেটা মাটির মধ্যে মিলিয়েছেন। আরে আপনি একবার চিন্তা করলেন না দেশটাকে কেন আপনারা এইভাবে সমস্ত, যেখানে G20-র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর আপনারা উল্টো কাম করছেন বন্ধুগণ। আজকে আপনাদের বুঝতে হবে যে দেশ কোথায়। বিজেপি ছাড়া উন্নয়ন অসম্ভব, বিজেপি ছাড়া প্রোটেকশন অসম্ভব, বিজেপি ছাড়া ইনফ্রাস্ট্রাকচার অসম্ভব, বিজেপি ছাড়া আর্থসামাজিক উন্নয়ন অসম্ভব, বিজেপি ছাড়া মহিলাদের উন্নয়ন অসম্ভব, বিজেপি ছাড়া ইউথদের, যুবকদের উন্নয়ন অসম্ভব, বিজেপি ছাড়া কৃষকদের উন্নয়ন সম্ভব নয়, বিজেপি ছাড়া গরিবদের উন্নয়ন সম্ভব নয় বন্ধুগণ। এর জন্য আবার বলছি, আমাদের এখানে আজকে যার জন্য আমরা এখানে এসেছি, এই আমাদের এই মহারানীপুর তেলিয়ামুড়ার যে বিল্লু জমাতি, অত্যন্ত সজ্জন ব্যক্তি, দেখলেও বোঝা যায় এবং মনে নাদুর এত ভদ্র লাগছে, এইরকম ছেলেকে আমরা দিয়েছি এখানে। এবং মান্দাই পুলিনপুর, এখানে আসো দুজনেই, রাজেশ দেববর্মা, আমার কাছে আপনারা প্রমিস করুন যে এই ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা এবং এই ভারতবর্ষকে নতুন ভারত এবং নতুন এডিসি আপনারা গড়বেন। 12 তারিখ এখানে যারা উপস্থিত আছেন শুধু তারাই ভোট দেবেন না, এই আঙ্গুলটা টিপ দেবেন না পদ্ম চিহ্নে, আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিবেন। কারণ অনেক সময় বলেন যখন আপনারা পদ্ম চিহ্নে ভোট দেবেন সেটা মানিক সাহার কাছে যাবে, আর আমাদের যদি এই যে আনারস খুঁজে বের করেছে কোন জায়গার থেকে, INPT নাকার থেকে বের করে সে এখানে যদি দেন তাহলে এটা তিপ্রাসাদের কাছে যাবে। আরে মুখ্যমন্ত্রী ট্রাইবাল হয় না, মুখ্যমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী সবার জন্য। এখানে ত্রিপুরাতে মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছে সচিন্দ্রলাল সিংহ, এখানে SC এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, STও মুখ্যমন্ত্রী হয়েছে, বাঙালিতেও হয়েছে, প্রফুল্ল দাস SC ছিলেন। তাহলে আপনারা তখন রা শব্দ নাই কেন যখন আপনাদের দশরথ বাবু যখন মুখ্যমন্ত্রী হয়েছে? এরকম হয় না। মানুষকে বোকা বানানোর জন্য এইসব চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। কাজেই সকাল সকাল গিয়ে আমাদের এই দুই ছেলেকে আপনারা ভোট দিয়ে শক্তিশালী করুন এবং আগামী দিন নতুন ত্রিপুরা, নতুন এডিসি গড়বেন এই আশা রেখে আপনারা শুধু না, সমস্ত বাড়ির সবাইকে বলবেন, আপনাদের আত্মীয় স্বজন যেখানে বলবেন যে তিপ্রাসা মতা নেই, তিপ্রাসা মতা গেছে, আর হবে না ত্রিপুরাতে। কাজে ভোট দিতে গেলে অলরেডি CPM টেস্টেড, কংগ্রেস টেস্টেড, তিপ্রামতা টেস্টেড, তাহলে বাকি রইল ভারতীয় জনতা পার্টি। আজকে আপনাদের এখানে এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, হাম্বাই।